হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কেপি কনস্টেবলকে টার্গেট করে ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 26, যেখানে আমরা 10টি ম্যাথ এবং 10টি রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের এরকমই 25টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে অঙ্ক কি রয়েছে। আন্ডার রুট 169, কিউব রুট 27, কিউব রুট 64 এবং আন্ডার রুট 144 এর লসাগু কত? তো এমনিতে দেখে লসাগু তো আমরা জানি কিভাবে বার করতে হয়। তাহলে কি করতে হবে, ফার্স্টে এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি আমি এটা করি, আন্ডার রুট 169 এর মান বার করি, সেটা হবে 13। দেখো এখানে স্কোয়ার থাকা না থাকা একই ব্যাপার, মানে কিউব থাকা, স্কোয়ার রুট যেটাকে আমরা বলি। এখানে কিউব রুট রয়েছে 27, সেটাকে আসবে 3। তারপরে আছে কিউব রুট 64, যেখান থেকে আসবে 4। আর রয়েছে স্কোয়ার রুট 144, যেখান থেকে আসবে 12। তাহলে আমি স্বাভাবিক সংখ্যাগুলো পেয়ে গেলাম 13, 3, 4 এবং 12। এবার এদের আমাকে লসাগু করতে হবে। তো তার আগে যে সংখ্যা দুটো ছোট ছোট রয়েছে 3 আর 4, দুটোই দেখো এই 12 দিয়ে বিভাজ্য, বা 12কে বিভাজ্য 3 এবং 4 উভয় দিয়ে, তাহলে এই দুটোকে না রাখলেও চলে যাবে, 12 থাকলেই হবে। এবার 12 আর 13কে যদি আমি লসাগু করি, 12 আর 13 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কি হবে, এদের গুণফল, যেটা হবে 12 গুণিত 13 সমান হচ্ছে 156, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। নেক্সট একটি জিআই কি বলছে, যে প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা বিকল্পটি চয়ন করুন। এখানে একটি শ্রেণী দিয়েছে 1, 3, 9, 21, 41 ড্যাশ। তো সেখানে চারটে অপশন দেওয়া রয়েছে 62, 81, 61 এবং 71। তো আমাকে বলতে হবে পরবর্তী সংখ্যা কি হবে। তো এখানে কি লজিকে হচ্ছে সেটা আমাকে ফার্স্টে খুঁজে বার করতে হবে, এবং তোমরা করো খুঁজে বার এবং কমেন্ট করো অ্যান্সার। তো এখানে কি হচ্ছে 1, 3, 9, 21 এবং 41। তো প্রথমে যদি দেখি 1 থেকে 3, তারপরে হচ্ছে 3 থেকে 9, তারপর হচ্ছে 9 থেকে 21, তারপর হচ্ছে 21 থেকে 41। তাহলে 1 থেকে 3-এর সময় কি হচ্ছে +2, 3 থেকে 6 হচ্ছে +6, তারপর 9 থেকে 21 হচ্ছে +12, তারপর এখানে হচ্ছে +20। তাহলে এবার দেখো এর মধ্যে কি রিলেশন রয়েছে সেটা আমাকে সবার ফার্স্ট খুঁজতে হবে। প্রথমে এখানে 2 ছিল, তারপর দেখো এখানে প্লাস কত হলো 4, 4 বেড়ে 6 যোগ হলো, 6-এর সাথে তারপর +6 হয়ে 12 হলো, 12-এর সাথে +8 হলে 8 যোগ হয়ে 20 হলো। তাহলে এরপর এর সাথে কি যোগ হবে 10, মানে হবে 30+। এরপর তাহলে 41-এর সাথে 30+ হলে হয়ে যাবে 71, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। একটি রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার ও রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত? এই অঙ্ক অনেকবার তোমরা করেছো। রম্বসের ক্ষেত্রে কি হয়, যে বাহুগুলি পরস্পর সমান হয় আর কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই বাহু বলে দিয়েছে 25, আর একটা কর্ণ হচ্ছে 14, ধরে নাও এই কর্ণটাই হচ্ছে 14, তাহলে এইটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এবার যদি আমি এখানে নামকরণ করে দিই এ বি সি, তাহলে দেখো আমি একটা ত্রিভুজ পাবো সমকোণী। এবার সেই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমার কি হবে, আমাকে এখানে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ তো জানি আমি, আর একটা আমি জানি না, তো সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেই জন্য দেখো এখানে কি করব, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজে ভূমি দেখো 7, অতিভুজ দেখো 25, তাহলে লম্বটা আমি বার করতে পারবো। সেটা সমান কি হবে, সেটা সমান হবে অতিভুজের স্কোয়ার, মানে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, সমান হবে 625 মাইনাস 49 বা 576 বা 24। তাহলে এইটা যদি 24 হয়, তাহলে এই দৈর্ঘ্যটা যদি 24 হয়, তাহলে পুরো কর্ণটা কত হবে, তাহলে পুরো অপর কর্ণটা হবে 24 গুণিত 2, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণরা, তাহলে 48 সেমি। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি পেয়ে গেলাম 48। তাহলে এবার আমি এর বার করতে পারবো 7, 7কে 48 গুণ, 4 7 28 আর 56, 280 আর 56 মানে 336 সেমি স্কোয়ার। সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর।
একটি সাংকেতিক ভাষায় নর্মালকে লেখা হয় ONTKDI, সেই হিসেবে প্রনসকে কি লেখা হবে? ওকে, তো নর্মাল আমি বলেছি এইগুলো কিভাবে করতে হয়। প্রথমে আমরা কি করব, নর্মাল এটা থেকে হয়েছে ONTKDI, তো এখানে অ্যালফাবেটিক লেটার নাম্বার লিখে নেব। N হচ্ছে 14, O হচ্ছে 15, R হচ্ছে 18, M হচ্ছে 13, A হচ্ছে 1 আর L হচ্ছে 12। O হচ্ছে 15, A হচ্ছে 14, A হচ্ছে 20, A যে K 11, A হচ্ছে 4 আর I হচ্ছে 9। তো এখানে কি হচ্ছে +1, এখানে কি হচ্ছে -1, এখানে কি হচ্ছে +2, এখানে কি হচ্ছে -2, এখানে কি হচ্ছে +3, এখানে হয়েছে -3। বুঝে গেলে রিলেশন? তাহলে এবার কি আছে, PRAWNS, তাহলে P হচ্ছে কত 16, 18, 1, UVW 23, N 14, S হচ্ছে 19। তাহলে কি হবে, প্রথমে +1 হবে মানে এখানে 17 নম্বর অ্যালফাবেট আসবে, এখানে -1 মানে এখানেও 17 আসবে, এখানে 1 আছে +2 হবে, +2 হলে C 3 নাম্বার আসবে, এখানে -20 নাম্বার আসবে, সরি 21 নাম্বার আসবে, এখানে আসবে 17, এখানে আসবে 16। ওকে, তাহলে এবার কি আসবে দেখো, 17 হচ্ছে কিউ, 17 কিউ, 3 হচ্ছে সি, 21 হচ্ছে ইউ, 17 MNOPQ আর এখানে 16 হচ্ছে পি। তাহলে এটা আসছে আমাদের অ্যান্সার QQCUQP, QQCUQP, অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে মান নির্ণয় করো। একটা সরলের ক্ষেত্রে দেখো কিছু কিউব আছে, এটার কাজ আমাকে ফার্স্টে করে নিতে হবে। এই যে কিউবগুলো রয়েছে এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, যদি যেন গুণ করে 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 দেখতে না হয়। মিনিমাম 20-25 অব্দি কিউব আর 50-60 অব্দি স্কোয়ারটা, যেগুলো আমার অঙ্কেতে ম্যাক্সিমাম সময় লেগে থাকে। তো 13 কিউব যদি আমি বার করি সেটা হচ্ছে 2197। ওকে, 13 কিউব হচ্ছে 2197, তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি 2197। 4 কিউব হচ্ছে 64, তাহলে -64 বাই এখানে 13 8কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে মানে পাবো 4। এখানে থাকছে ভাগ 8, তো ভাগ দিয়ে আমি গুণ দিয়ে আমি 1/8 লিখে দিতে পারি, বিয়োগ এখানে থাকছে 6 9 54, 54কে 2 যোগ মানে হচ্ছে 56, বিয়োগ 56। এখান থেকে আমি পাচ্ছি 2133, বিয়োগ করলে পাবো /9 ইন্টু 1/8 -56। এবার দেখো 2133-এর নাম্বারগুলো বা অঙ্কগুলোর যোগফল 9 হচ্ছে, তার মানে 9 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 3 6 আর 2 9, তাহলে 9 দিয়ে যদি বিভাজ্য হয় 9 2 18, 3 3, 9 3 27, 6 3 7 9 63, তাহলে 237 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি 237/8 -56। এবার এটাকে বিয়োগ করতে হবে, মানে 237 মাইনাস 8কে 56 দিয়ে গুণ, 8কে 56 দিয়ে গুণ করলে 8 6 48-এর 8, হাতে থাকছে 4, 5 8 40, 8 4 44, 448/8 থাকছে, যেখান থেকে পাচ্ছি -211/8। এটাই আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। এক্স যদি ওয়াই এর দিদিমার একমাত্র কন্যা হয় তবে এক্স এর সাথে ওয়াই এর ভাইয়ের কিভাবে সম্পর্কিত, ওয়াই এর ভাই কিভাবে সম্পর্কিত? তাহলে এক্স হচ্ছে কে, ওয়াই এর দিদা, ওয়াই এর দিদা মানে ওয়াই এর মায়ের মা, তাহলে ওয়াই এর মায়ের মা, ধরো দিদা, দি লিখে দিলাম, তার একমাত্র মেয়ে, তাহলে তার একমাত্র যদি মেয়ে এক্স হয় তাহলে অবশ্যই এক্স হচ্ছে ওয়াই এর মা। তাহলে এক্স যদি ওয়াই এর মা হয় তাহলে এক্স এর ভাই, ওয়াই এর ভাই কে হচ্ছে ওয়াই এর ভাই, ধরো এখানে ব্রাদার, তাহলে সে এক্স এর সাথে কিভাবে সম্পর্কিত, সে অবশ্যই এক্স এর সন্তান হবে বা পুত্র হবে। সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যে বি বা ওয়াই এর ভাই হবে এক্স এর পুত্র। পরবর্তী A:B = 7:9, B:C = 1:12, A:B:C এর মান কত হবে? A:B
7:C, বড় হাতে লিখে দিলাম যদিও। প্রথমে A আর B দেওয়া আছে যেটা হচ্ছে 7:9, তারপর B:C দেওয়া আছে যেটা হচ্ছে 1:12। তোমরা এবার জানো এটাকে আমি কি করতে বলেছিলাম বা কি করে করতে বলেছিলাম। দেখবো পাশে যে অংশ দুটো ফাঁকা রয়েছে সেই অংশে তার পার্শ্ববর্তী সংখ্যাকে লিখে দেবো। অর্থাৎ এখানে দেখো পাশে রয়েছে 9, তাহলে এখানে লিখে দেবো 9, এখানে পাশে রয়েছে 1, তাহলে এখানেও লিখে দেবো 1। এবার এগুলোকে গুণ, অর্থাৎ 7 1 7, 9 1 9, 9 12 108। তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে A:B:C। এবার এদের মধ্যে কাটাকাটি গেলে করব, কিন্তু এখানে কোনো কাটাকাটি যাবে না, তো সেক্ষেত্রে সেটাই আমাদের অ্যান্সার হবে, যেটা রয়েছে অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে এখানে, নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদের বিকল্পটি লেখো। তো এখানে কি হবে, যে ACE XZB, তারপর কি আসবে, তো ACE এর মধ্যে যদি আমি দেখি, ACE এর মধ্যে কি হয়েছে, এরপর B বাদ গেছে নিয়ে C হয়েছে, C এর পরও D বাদ গেছে নিয়ে E হয়েছে। XZB এর ক্ষেত্রে যদি দেখি, X এর পরও তাই Y বাদ দিয়ে Z হয়েছে, Z এর পরও A বাদ দিয়ে B হয়েছে। এবার দেখো এখানে U এর পর V রয়েছে, তাহলে U এর পর V তো হতো না, না U এর পর V বাদ দিয়ে W হতো, তাহলে এটা ভুল। এখানেও UV রয়েছে, এটাও ভুল, তাহলে এখানে দুটোতে দেখো UW রয়েছে। ওকে, তাহলে এবার এখানে UV বাদ দিয়ে W হয়েছে, X বাদ দিয়ে Y হয়েছে, তাহলে এইটাই দেখো সঠিক। এখানে দেখো X Y দুটোকে বাদ দিয়ে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, এখানে Z করে দিয়েছে, তাহলে এটাও হবে না। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর, যেটি পরবর্তী প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করতে পারবে। নেক্সট আবার একটি সরল দিয়েছে যে যদি -3 ইন্টু √196 প্লাস √x ইকুয়াল টু 8 ইন্টু 3 - 2 হয়, তাহলে x এর ভ্যালু কত। তাহলে এখানে আমি প্রথমেই কাজ করব, -3 গুণ, এখানে এটা বর্গমূল করে নেব, 196 বর্গমূল হচ্ছে 14, প্লাস √x সমান, এখানে গুণ হবে 24 বিয়োগ 2। এখান থেকে পাচ্ছি -42 প্লাস √x সমান 22। এইদিকে √x সমান, এদিকে -42টা এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 22 প্লাস 24, তাহলে হবে 42। তাহলে এখানে হবে √x বা √x সমান হচ্ছে 64। এবার বলো অ্যান্সার কি হবে, √x যদি 64 হয় তাহলে x ইকুয়াল টু, এইখানটাতেও অনেকে ভুল করে দেবে চট করে তাড়াতাড়ি করতে গিয়ে, যে এখানে রুট আছে, রুটকে তুলতে গেলে এদিকে স্কোয়ার করতে হবে, এইটার দিকেও রুট করে দেবে অনেকে এই 8কে অ্যান্সার দেখে, এবং 8 ছিল না, আমি এখানে ইচ্ছাকৃতভাবে লাগিয়েছি। তোমাদের দেখো মনে হবে কারোর না কারোর অবশ্যই, যেখানে 8 অ্যান্সার হতো প্রথম দেখে। তো এখানে কি হবে, এর স্কোয়ার হবে, যেটার 64 এর স্কোয়ার হচ্ছে 4096। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে, নিচের প্রশ্নগুলিতে কিছু বিবৃতি দেওয়া আছে এবং তারপরে সেই বিবৃতিগুলির ভিত্তিতে কিছু উপসংহার দেওয়া আছে। কি বিবৃতি দিয়েছে এখানে, সকল বিড়ালগুলি হলো কুকুর, কিছু বিড়াল হলো খরগোশ। তাহলে সকল বিড়ালগুলি হচ্ছে কুকুর, তাহলে বিড়ালের জন্য আমি এগুলোকে ভেন দিয়ে করবে বলেছিলাম, তাহলে আমি যদি এটা ক্যাটের জন্য বানাই বিড়াল, তাহলে বলছে সব বিড়ালই হচ্ছে কুকুর, মানে কুকুরের মধ্যে যে সার্কেলটা হবে বা যা হবে, তো এখানে ডগ, তাহলে তারা সবাই ডগের মধ্যেই পড়ছে। ওকে, কিছু বিড়াল হলো খরগোশ, এবার কিছু বিড়াল বলছে খরগোশ, ঠিক। তাহলে এখানে কি হচ্ছে, আমাকে এবার উপসংহার বলছে কিছু কুকুর হলো খরগোশ, দেখো অবশ্যই এই অংশে যে কুকুরটা থাকছে তারা খরগোশের মধ্যে পড়ছে, এটা সঠিক। সকল খরগোশ হলো কুকুর, দেখো না, সকল খরগোশ তো ক্যাট নয়, যদি সকল খরগোশ ক্যাট হতো বা বিড়াল হতো তাহলে কুকুর হতো, কিন্তু এখানে এই অংশের খরগোশগুলো তো কুকুরও নয়, এই বিড়াল নয়, তাই সেক্ষেত্রে এটা হবে না। তাহলে কেবলমাত্র 1 নাম্বার উপসংহার অনুসরণ করবে, যেটা রয়েছে বিতে সঠিক উত্তর। নেক্সট, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:1331 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, অর্থাৎ বাহু যদি এর ছোট হাতের এ ধরো, এর বড় হাতের এ ধরো, তাহলে এ কিউব এর কিউব, এটা হচ্ছে ক্ষেত্র মানে আয়তনের অনুপাত।
যেটা দিয়ে দিচ্ছে 64 আর 1331। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি পেতে পারি বাহু। বাহু পেলে কি করে পাবো? এখানে কিউব রুট করতে পারবো আমি, কিউব রুট করলে বাহু পেয়ে যাব। যেখান থেকে আমি বাহু পেয়ে যাব 4, এর বাহু পেয়ে যাব 11। এবার আমাকে কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে এখানে হবে 6 × 4², এখানে হবে 6 × 11² অনেক সময় বা অনেক জায়গায় দেখতে পারো যে এখানে শুধু স্কোয়ার করে করছে, তার কারণ হচ্ছে 6 আর 6 উভয় সাইডে কেটে যাবে। নয়তো যদি শুধু কেউ বলে যে এখানে স্কোয়ার করে করব, তাহলে সেই মেথড হচ্ছে ভুল। এখানে 6টা কেটে যাবে, তাই সেটা অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তো এখানে 6a², তাহলে উভয় সাইডে 6 6 কাটবে, এখানে হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 121। তাই তাদের মধ্যে রেশিও কি হলো? 16:121। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। 5 জন ব্যক্তি এ, বি, সি, ডি এবং ই যে ভিন্ন ভিন্ন দপ্তরে চাকরি করেন। ওকে, তার মানে কি বলে দিয়েছে এখানে? যে এ, বি, সি, ডি এবং ই এই 5 জন তিনটে আলাদা আলাদা, পাঁচটি আলাদা আলাদা দপ্তরে কাজ করছেন। যেগুলো দপ্তরগুলো হচ্ছে পি, কিউ, আর, এস এবং টি। দপ্তরগুলো যে ক্রমে আছে সেই ক্রমেই নয়, বা সেইভাবেই থাকবে না। কোনো দুজন ব্যক্তি একই দপ্তরে কাজ করেন না। বলছে কি যে পি অথবা কিউ বিতে কাজ করে না। আচ্ছা, পি অথবা কিউতে বি কাজ করে না। ডি কাজ করেন আর দপ্তরে, তাহলে আমি লিখে দিতে পারি ডি কাজ করছে আর দপ্তরে। কিউ অথবা এস অথবা টি দপ্তরে ই কাজ করে না। তাহলে কি বলছে? ই টিতে করে না, এসে করে না, আর কিউতে করে না। তাহলে আর তো ডি করে নিয়েছে, তাহলে পড়ে থাকছে একমাত্র পি। তাহলে আমি বলতে পারি ই কাজ করছে পি দপ্তরে। কিউ অথবা টি দপ্তরে এ কাজ করে না। তারপরে দিয়েছে কিউ অথবা টিতে এ কাজ করে না। তাহলে কিউ, এস আর টি পড়ে থাকছে, তাহলে কিউও করে না, টিতেও করে না, তাহলে পড়ে থাকছে এস। তাহলে এ অবশ্যই এস দপ্তরে কাজ করবে। প্রথমে বলেছিল পি অথবা কিউতে বি কাজ করে না, তাহলে পিতে তো করে না, ঠিক আছে, এখানে চলে আসছে। তাহলে কিউতেও করে না, তাহলে কিউ এর জন্য জায়গা একটাই থাকছে এখানে। আর বাকি কি থাকলো? পি, কিউ আর এস, টি থাকছে, তাহলে টি করছে বিতে। ওকে, হয়ে গেল। তাহলে এবার আমাকে চেয়েছে কি যে তাহলে সি কোথায় কাজ করে? সি কোথায় কাজ করে? কিউ দপ্তরে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। একটি বৃত্তের একটি সেক্টরের ব্যাসার্ধ 18 সেন্টিমিটার এবং একটি কেন্দ্রীয় কোণ, এটির কেন্দ্রীয় কোণ হবে, এটির কেন্দ্রীয় কোণ 125। এর আনুমানিক পরিধি কত হবে? অর্থাৎ একটি বৃত্ত যার একটা সেক্টর রয়েছে, ধরো যেটার মান রয়েছে 125 ডিগ্রি, এর ব্যাসার্ধ হচ্ছে 18। তাহলে এই ক্ষেত্রটার, ওই রঙিন ক্ষেত্রটার পরিধি কত হবে? তা প্রথমে টোটাল বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, মানে 2 × 22/7 ইন্টু আর হচ্ছে 18। এবার সেটাতে কি বেরোয়? টোটাল বৃত্তটা বেরোয় 360 ডিগ্রি বেরোয়। তাহলে এখানে আমাকে তো কেবল 125 বার করতে হবে, তাহলে 125/360। কিন্তু সেটাতে তো টোটালটা বেরোলো না, শুধু এই অংশটুকু বেরোবে। আমাকে এইদিকে একটা ব্যাসার্ধ আছে, এইদিকে একটা ব্যাসার্ধ আছে, সেই দুটো তো পরিধির মধ্যে যোগ হবে না। তাহলে এর সাথে আমাকে সেটা যোগ করতে হবে, +18 × 2, বা 18 + 18 করতে পারো। এখান থেকে কাটবে 18 2 36, 20 থাকবে। 20কে এখানে 2 দিয়ে 11, 2 এখানে কাটবে 4 দিয়ে, এখানে পড়ে থাকবে 5, 5কে এখানে থাকবে 25 দিয়ে 125। 11 25 আসছে 275 + 36, 275/7 + 36। 275কে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, 6 5 7 9 63, 2 7 প্রায় 3 3, তাহলে প্রায় থাকছে 39.3, আর প্লাস থাকছে 36, তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 75.3। তাহলে এটাই হচ্ছে তার আনুমানিক পরিধি। এখানে আনুমানিক চেয়েছে ওই জন্যই দশমিকের মান আসছে বলে। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর 75.3 সেন্টিমিটার। নেক্সট রয়েছে এ, বি, সি, ডি, ই এবং এফ বৃত্তাকারে কেন্দ্রমুখী হয়ে একে অপরের থেকে সমান দূরত্বে বসে আছে। কজন রয়েছে এখানে? 6 জন। তাহলে 6 জনের বৃত্তাকারে মুখে রয়েছে, তাহলে আমি একটা 6 জনের শীট বানিয়ে ফেলি। ওকে, এবার বলছে এ এবং ডি পাশাপাশি বসে আছে, একে অপরের পাশে আছে।
এর বাঁ দিকে আছে ডি, তাহলে এ যদি এখানে থাকে এর বাঁ দিকে রইলো ডি। ডি এর ডান দিকে দ্বিতীয় স্থান অবস্থানে রয়েছে বি, তাহলে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে বি, তাহলে বি থাকলো এখানে। এবং তিনি ই এর বাঁ দিক থেকেও দ্বিতীয় স্থানে অবস্থানে আছেন, ই এর বাঁ দিক থেকেও দ্বিতীয় স্থানে, তাহলে ই থাকছে এখানে, তার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, আর ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বি। এবার কি বলছে, এফ বসেছেন সি এর বাঁ দিকে, তাহলে এফ বসেছেন সি এর বাঁ দিকে, তাহলে অবশ্যই সি কে বসতে হবে এখানে, আর ই কে এফ কে বসতে হবে এখানে। তবে দেখো সি এর বাঁ দিকে হবে, এটা কেন্দ্র দিকে মুখ করে আছে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি অবস্থান পেয়ে গেলাম 6 জনের। এবার বলছে নিম্নলিখিত জুটিদের মধ্যে কে একে অপরের পাশে বসে নেই। প্রথমে রয়েছে এডি, দেখো এখানে জুটি। তারপরে রয়েছে এ বি, দেখো এদিকে জুটি। তারপর রয়েছে বিসি, দেখো বি আর সি দুটো আলাদা আলাদা প্রান্তে রয়েছে। তারপর রয়েছে ইএফ, দেখো ইএফ ও জুটি। তাহলে কে জুটি নেই, বি আর সি, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। একজন ডিলার তার দ্রব্য সামগ্রীর ক্রয় মূল্যের থেকে 40% বেশি রেখে তার উপরে 20% ছাড় দেন, তার লাভের পরিমাণ কত? এটা কনসেপচুয়ালি করতে গেলে ধরো তার সিপি হচ্ছে 100, তাহলে তার মার্কেট প্রাইস হবে 40% বাড়িয়ে মানে 140, এর উপর তিনি 20% ছাড় দিয়ে দিচ্ছেন, মানে এসপি হবে 140 ইন্টু 80/100, 0000 কেটে গেল, 8 14 112 টাকা। তাহলে কি হবে, 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে 112 টাকায়, মানে প্রফিট হচ্ছে 12%। এটা হচ্ছে মেথডিক্যালি। আর আমরা শর্টকাট যেটা জানি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, এইটাও ইউজ করতে পারো। প্রথমে প্লাস 40 করেছি, বাড়িয়েছি 40, তারপর 20% ছাড় দিয়েছি মানে কমিয়েছি 20, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 40 20 800 বাই 100, তাহলে এখান থেকে পাচ্ছি 20 মাইনাস 8 মানে হচ্ছে 12%। তাহলে প্লাসে মান আসছে মানে গেইন করছে বা প্রফিট করছে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সর্বোত্তম সম্পর্ক উপস্থাপিত করে। কঠিন, তরল এবং গ্যাস, সলিড, লিকুইড এবং গ্যাস। তো এই তিনটে হচ্ছে কি, তিনটে হচ্ছে আমাদের পদার্থের তিনটি স্টেট বা অবস্থার নাম। তো সেই ক্ষেত্রে একই পদার্থের ক্ষেত্রে বোঝায় অবশ্যই, কিন্তু তিনটি সম্পূর্ণ আলাদা আলাদা, একে অপরের উপর রিলেট নয়। তো সেই ক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর, তিনটেকে বোঝানোর জন্য, সলিড, লিকুইড এবং গ্যাস। যদি এখানে কোথাও বস্তু থাকতো বা পদার্থ থাকতো, তাহলে সেই পদার্থের মধ্যে তরল এবং গ্যাস ঢুকতো, ঠিক আছে, কিন্তু এখানে তিনটেই রূপ আছে আলাদা আলাদা, তাই তিনটেই আলাদাই হবে। একটি অর্ধবৃত্তাকার স্থানের ব্যাসার্ধ হলো 35 মিটার, এর পরিধির মাপ কত হবে? তাহলে অর্ধবৃত্তাকার, বৃত্তাকার যখন থাকে তখন তার পরিধি হয় 2 পাই আর, তাহলে অর্ধবৃত্তাকার তার হবে শুধু পাই আর, 2 দিয়ে ভাগ মানে অর্ধবৃত্ত, তাহলে 2 পাই আর হচ্ছে পুরো বৃত্তের, আর বাই 2 করে দিলে হয়ে গেল অর্ধবৃত্তের। কিন্তু না, শুধু হবে না এইটুকু করলে, কেন? কারণ যখনই সেটা অর্ধবৃত্ত হচ্ছে তখনই তার একটা বাউন্ডারি হিসাবে ব্যাস যোগ হচ্ছে, তাই না, এই অংশটা বাদ চলে যাবে, তাহলে ব্যাসটাকে আলাদা করে যোগ করতে হবে, অর্থাৎ এটা প্লাস হবে ব্যাস। এবার 2 পাই আর এর 2 কেটে গেল, পাই আর এর মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 35, প্লাস ব্যাস হবে কত, ব্যাসার্ধ যদি 35 হয়, ব্যাস হচ্ছে 35 2 70, তাহলে এখানে এটা কেটে যাবে 5 দিয়ে, 5 22 হচ্ছে 110 প্লাস 70 সমান হবে 180 মিটার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে পি কিউ আর এস টি ইউ ভি এবং ডব্লিউ একটি বৃত্তাকার টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, আবার তাই সিটিং অ্যারেঞ্জমেন্ট 8 জন আছে এখানে, তাহলে আমি এখানে 8টা জায়গা করব, হয়ে গেছে 8টা জায়গা করা। এবার কি বলছে, ডাব্লিউ এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে টি বসেছে। তো ডাব্লিউ যদি এখানে বসে, তার ডান দিক থেকে চতুর্থ স্থানে 1 2 3 4 এখানে বসেছে টি, আবার যে আবার কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে কিউ বসেছে এখানে, তারও ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, হয়ে গেল। ভি বসেছে পি এর বাম দিক থেকে চতুর্থ স্থানে, পি কিন্তু ডাব্লিউ এর পাশের জন নয়, অর্থাৎ এখানে পি হবে না, এখানেও পি হবে না, ওকে। আর কি বলছে, এস এর পাশের জন যদি কিউ না হয়,
তাহলে এস এখানেও বসবে না, তাহলে এসও এইদিকে কোথাও বসবে, তাই তো। তাহলে ডাব্লিউ এর ডান দিকে ঠিক কে বসে আছে। আর একটা বলেছে কেবলমাত্র দুজন ব্যক্তি পি এবং আর এর মধ্যে আছে, পি এবং আর এর মধ্যে আছে, তাহলে পি আর এর মধ্যে দুজনকে যদি থাকতে হয় তাহলে দেখো আমাকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বদলাতে হবে। এস কি বলেছে, এস বলেছে কিউ এর পাশে থাকবে না, তাহলে এস কে যদি আমি এখানে বসাই, সাপোজ আপাতত রাখলাম, তাহলে দেখো পি আর এখানে কি বলেছে, পি আর এর মধ্যে দুজন আছে, ভি বসেছে পি এর বাঁ দিকে থেকে চতুর্থ স্থানে, বাঁ দিক থেকে চতুর্থ স্থানে, 1 2 3 4, তাহলে ভি বসছে বাঁ দিকে চতুর্থ স্থানে। আচ্ছা, এখানে যদি পি বসে তাহলে দেখো 1 2 3 4 এখানে বসবে ভি, তাহলে পি আর এর মাঝখানে বলছে দুজন বসেছে, তাহলে আর বসছে এখানে, আর একজন পড়ে থাকছে যে থাকছে ইউ, তাহলে সে বসবে এখানে, তাহলে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হবে। ওকে, এবার আমাকে বলেছে যে ইউ এর ঠিক ডান দিকে কে বসেছে, ইউ এর ঠিক ডান দিকে বসেছে, ডাব্লিউ এর ঠিক ডান দিকে কে বসেছে, ডাব্লিউ এর ঠিক ডান দিকে বসেছে ইউ, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। ওয়াই এর x% হয় ড্যাশের y%, তো এখানে অপশন আছে y/10, 100x, x নাকি x/10। তো ওয়াই এর x% বলতে আমরা কি বোঝাই, ওয়াই এর x% বলতে বোঝাই y ইন্টু x/100, তাই তো। কোনো কিছুর যেমন যদি বলে 100 এর 10% মানে কত, তাহলে আমরা কি লিখি 100 ইন্টু 10/100, তাই তো লিখি। তো আমি সেটাই করলাম এখানে, তাহলে ওয়াই এর x% বলতে এটা। আর y% যদি বোঝাতে হয় মানে y/100 আনতে হবে তোমাকে, তাহলে এখানে তুমি যদি জাস্ট এক্স আর ওয়াই স্থানটাকে পরিবর্তন করো তাহলে মানের কি কোনো পরিবর্তন হবে, এক্স ইন্টু ওয়াই এর y/100 কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি বলতে পারছি যে এক্স এর y% আর এইটা সমান, এই দুটো তো একই না, তাহলে এখানে ওয়াই এর x% হয় এক্স এর y%। নেক্সট, নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদটি বিকল্পগুলি থেকে চয়ন করুন। কি রয়েছে এখানে, KLM, LPV, MTE ড্যাশ। তো প্রথমে যদি লক্ষ্য করি KLM ছিল, KLM ছিল, তারপর হচ্ছে LPV, তারপর হচ্ছে MTE, তাহলে কি হচ্ছে কে, তারপর এল, তারপর এম, তাহলে অবশ্যই এন আসবে পরপর। এল, তারপর হবে কি এম এন ও, তিনটে বাদ দিয়ে পি হচ্ছে, তারপর দেখো কিউ আর এস, তিনটে বাদ দিয়ে টি হয়েছে, তাহলে ইউ ভি ডাব্লিউ বাদ দিয়ে এক্স হবে। ওকে, এম হচ্ছে, এবার দেখো অনেকটা গ্যাপ, তো নাম্বার নিয়ে চলে আসবে, এম হচ্ছে 13 নাম্বার, ইউ ভি হচ্ছে 22 নাম্বার, তা 13 থেকে 22 হচ্ছে +9, তাই তো। তাহলে এখানে ই হচ্ছে 5 নাম্বার, এখানে দেখো 9 যোগ হয়েছে, তাহলে এখানে তুমি 9 যোগ করে দেবে, 9 থেকে যোগ করলে হবে 14 নাম্বার, 14 নাম্বার এখানে রয়েছে, 14 নাম্বার আবার রয়েছে এন, তাহলে এখানে আসছে NXN, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ফর কেপি কনস্টেবল 2013। আশা করছি 2023, 2013তে নিয়ে চলে যাচ্ছি তোমাদের। যাই হোক, আশা করছি প্রত্যেকটি অঙ্ক এবং রিজনিং বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা আগের ক্লাসগুলিকে দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।